নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে আসছি এনটিপিসি বিগত বছরের প্রশ্ন উত্তরের যে আমাদের সেকেন্ড পর্ব নিয়ে আলোচনা করব আজকে। কারণ এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে। এছাড়া তোমাদের যে শিফট ওয়াইজ ক্লাস সেটাও কিন্তু চলছে, যার 30 নম্বর ক্লাস পরবর্তীতে আসবে, সেটা ওয়ান লাইনের ফরম্যাটে আছে। আজকেরটা হচ্ছে এমসিকিউ ফরম্যাট। ঠিক আছে, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তার আগে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সকলে লাইক এবং শেয়ার করে দেবে। টেলিগ্রামে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি বা তারা যারা যুক্ত হওনি অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে, কারণ এখানে সমস্ত খবর সমস্ত আপডেট সবার প্রথম তোমরা জানতে পারবে। তো চলো শুরু হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, কোন স্টেডিয়ামে ওয়ান ডে ক্রিকেট যে বিশ্বকাপটা 2011 সালের যে ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু এসএসসি সহ আমাদের রেলের বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন। শুধু এটা নয়, সবই কোশ্চেন, আমি বারবার বলবো না, ঠিক আছে, সবই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখানে যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা, যেটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল যে আমাদের ক্রিকেট ছিল, যেটা কিন্তু 2011 সালের যে ফাইনাল ম্যাচটা খেলা হয়েছিল সেটা কোথায় খেলানো হয়েছিল, যেটা কিন্তু ওয়ানখেড় স্টেডিয়ামে কিন্তু খেলানোটা এটা হয়েছিল। এটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে অবস্থান করছে। ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়ার আমাদের মুম্বাইতে অবস্থান করছে। এই যে ওয়ানখেড়ে যে স্টেডিয়ামটা রয়েছে যেটা কিন্তু মুম্বাইতে অবস্থান করছে, এবং 2011 সালে ফাইনাল ওডিআই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা কিন্তু এই ফাইনাল ম্যাচটা যেটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল সেটাই কিন্তু এখানে খেলানো হয়েছিল। এবং এখানে আমাদের যে ক্রিকেটের দলের যে অধিনায়ক ছিল তিনি কিন্তু ধোনি ছিলেন। এছাড়া এখানে তোমরা মনে রেখে দেবে এটা যে ভারত কিন্তু এই প্রথমবার এই ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করছে। এটা কত সালে করছে? যেটা কিন্তু 1983-তে ভারত কিন্তু প্রথমবার কিন্তু এখানে জয়লাভ করেছিল। এবং পরবর্তী যেটা 2011 সালে যেটা ওয়ানখেড় স্টেডিয়ামে হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। পরবর্তী প্রশ্ন রয়েছে, তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। ভারতের সংবিধানের যে 29 to 30 নম্বর যে অনুচ্ছেদতা আর্টিকেলটা রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে 29 এবং 30 নম্বর আর্টিকেল রয়েছে, এটা ড্যাশের সাথে ডিল করছে, ড্যাশের সাথে এটা সম্পর্কিত। তো আমরা জানি যে ভারতের সংবিধানের যে 29 থেকে 30 নম্বর যে আর্টিকেলটা রয়েছে সেটা কিন্তু সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকারের সাথে সম্পর্কিত। আমাদের ভারতের সংবিধানে টোটাল ছটা যে মৌলিক অধিকারগুলো রয়েছে, এবং আগের একটা ছিল যেটা সম্পত্তির অধিকার, যেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সকলেই জানো বর্তমানে একটা লিগাল রাইট রয়েছে যেটা 300A নম্বর আর্টিকেলে রয়েছে। এবং ভারতে আমাদের যে টোটাল যে বর্তমান রয়েছে ছয়টি যে আমাদের মৌলিক অধিকার রয়েছে, সেগুলোর মধ্যে তোমাদের বারবার কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে, কারণ এগুলো তোমাদের ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। 14 থেকে শুরু হচ্ছে আমাদের যে মৌলিক অধিকারের, যে 14 থেকে শুরু হচ্ছে 14 থেকে 18 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সাম্যের অধিকার রয়েছে। 19 থেকে আমাদের 22 নম্বর আর্টিকেল পর্যন্ত, যেটা কিন্তু রয়েছে আমাদের স্বাধীনতার অধিকার। পরবর্তী আমরা 23 থেকে 24 নম্বর আর্টিকেলে দেখব আমরা শোষণের বিরুদ্ধে অধিকার, এবং আমরা 25 থেকে 28-এর মধ্যে দেখব ধর্মীয় স্বাধীনতার অধিকার। পরবর্তী আমরা 29 থেকে 30 নম্বর আর্টিকেলে দেখব সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, যেখানে আমরা আজকের কোশ্চেনে দেখছি 29 থেকে 30 সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। এছাড়া আর্টিকেল নাম্বার 32 রয়েছে, যেটা কিন্তু কনস্টিটিউশনাল রিমেডিজ আমরা বলে থাকি, কারণ এটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তার কারণ এই যে সংবিধানের যে আমাদের ছয়টি মৌলিক অধিকার আছে তার মধ্যে একটিও যদি লঙ্ঘিত হয় কোনোভাবে, তাহলে কিন্তু আমরা ডাইরেক্টভাবে কিন্তু সেখানে এই 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু আমরা সুপ্রিম কোর্টে চলে যেতে পারি, ঠিক আছে। কারণ আমরা ডাইরেক্ট কোনো ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারি না, সেখানে লোয়ার কোর্টগুলোতে আমরা যেতে হবে, তারপর সেইখানে সুপ্রিম কোর্টে আমরা যেতে পারবো পরবর্তীতে। কিন্তু এখানে যদি কোনো রকমভাবে মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, যেটা আর্টিকেল 32 সেই পাওয়ারটা আমাদের দেয়। এই জন্যই কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এই 32 নম্বর আর্টিকেলটাকে কী বলেছিলেন, তোমরা সকলে সেটা বলো কমেন্ট সেকশানে। এটা আমি আজ অনেক আগেই বারবার বলেছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, উদ্ভিদের নমনীয়তার কারণ হলো কোনটা? তো উদ্ভিদের যে নমনীয়তার মূল কারণ কোনটা, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোলেন কাইমা যে কলাটা রয়েছে এটা কিন্তু উদ্ভিদের নমনীয়তার প্রধান কারণ, ঠিক আছে, এই কলাতন্ত্র। তো এখানে কিন্তু তোমাদের এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি শৈল শহরের রাজকুমারী নামে পরিচিত? তো শৈল শহরের রাজকুমারী নামে পরিচিত, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোদাইকানাল। কোদাইকানাল কিন্তু এটা তোমাদের কোথায় অবস্থান করছে? যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে, এবং এটা কিন্তু তোমাদের শৈল শহরের রাজকুমারী নামে কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোন শহর যানবাহন নিয়ন্ত্রণে প্রথম রোবট ব্যবহার করেছিলেন? ভারতের কোন শহরটা যানবাহন অর্থাৎ ট্রাফিককে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম রোবট ব্যবহার করেছিল? যেটা কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোর শহর কিন্তু এটা প্রথম ইউজ করেছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, নিচের কোন দেশটি প্রতি বছর চলচ্চিত্রের শ্রেষ্ঠত্বের জন্য একাডেমি অর্থাৎ অস্কার পুরস্কার আয়োজন করে? তো আমরা সকলেই জানি যে এখানে কিন্তু একাডেমি বা অস্কার পুরস্কার, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা প্রতি বছর চলচ্চিত্রের শ্রেষ্ঠত্বের জন্য তারা কিন্তু এটা দিয়ে থাকে। এবং এই যে অস্কার পুরস্কার প্রথম কিন্তু দেওয়া হয়েছিল 1929 থেকে, এবং এই যে পুরস্কারটা দিচ্ছে এটা কোন একাডেমি দিচ্ছে সেটাও জিজ্ঞাসা করা হয়, একাডেমি অফ মোশন পিকচার অ্যান্ড আর্টস অ্যান্ড সায়েন্সেস,
ঠিক আছে। এই যে একাডেমি রয়েছে, যেটা 1929 সাল থেকে প্রথম কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই পুরস্কারটা কিন্তু দেওয়া শুরু হচ্ছে। এবং তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে 2025-এ নতুন আমাদের যে বর্তমানে অস্কার পুরস্কার কে পেয়েছে, ঠিক আছে। অবশ্যই সেটা তোমরা সকলে যারা যারা ক্লাস দেখছো অবশ্যই তোমরা বলো 2024-25 অস্কারের জন্য মনোনীত হয়েছে অর্থাৎ পেয়েছে তারা কারা রয়েছে। অবশ্যই পরবর্তী আমাদের কোশ্চেন দেখে নিই। জলে হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের ভরের অনুপাতটি কত? তো এখানে জলে হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের যে ভরের অনুপাতটা সেটা সর্বদা কত হতে হবে? 1:8। 1 অর্থাৎ 1:8 রেশিওতে কিন্তু এটা হতে হবে। এখানে কিন্তু তোমরা এখানে দেখে রাখবে যে 1 মোল হাইড্রোজেন মানে কিন্তু 1 গ্রাম, এবং অক্সিজেনের যদি আমরা বলি 1 মোল, যেটা কিন্তু 16 গ্রামের কাছাকাছি হয়, যেটা কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, এছাড়া অক্সিজেনের পারমাণবিক ভরও জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু 16। ঠিক আছে। ড্যাশ ভারতের প্রথম সংরক্ষিত বন, ভারতের প্রথম সংরক্ষিত বন কোনটা? যেটা কিন্তু সাতপুরা যে আমাদের জাতীয় উদ্যান, ন্যাশনাল উদ্যান রয়েছে, সেটাই কিন্তু আমাদের হচ্ছে ভারতের প্রথম সংরক্ষিত বন। এবং এটা কোথায় অবস্থান করছে? তোমরা সকলে যারা যারা ক্লাস দেখছো তোমরা বলো। পরবর্তী প্রশ্ন আছে, এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে তাহলে সাতপুরা, যেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু অবস্থান করছে এই সাতপুরা যে জাতীয় উদ্যান। এছাড়া তোমরা এখানে থেকে দেখে রাখবে, এখানে কিন্তু একজন পাখি বিষয়ক বিশারক ছিলেন, এবং তাকে কিন্তু অবশ্যই আমরা জানি যে ভারতের যে পক্ষীবিদ্যার জনকও বলা হয়, তার নাম কি? সেলিম আলী। ঠিক আছে। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন, এবং পক্ষী সম্পর্কিত তিনি সমস্ত ধরনের কিন্তু যা যা করার তিনি কিন্তু সব কিছু করতেন। ঠিক আছে। এই সেলিম আলী অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, এবং তার নামটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, হোয়াই আই অ্যাম এ হিন্দু। হোয়াই আই অ্যাম এ হিন্দু এই যে বইটা, এই বইয়ের লেখককে আমরা অনেকেই জানি যে শশী থারুর। এছাড়া আমি আগে অনেকবার ক্লাসে করেছিলাম, যাদের এসএসসি এক্সামগুলোতে তোমরা যারা যারা ক্লাস দেখেছিলে। তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হোয়াই আই অ্যাম এ হিন্দু। এই বইটির লেখক হয়ে আছে শশী থারুর। এবং এখানে কিন্তু তোমরা দেখে রাখবে, এই শশী থারুর লেখা কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট আমাদের বইও রয়েছে। তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ বই যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, সেগুলোর মধ্যে হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল। দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, হোয়াই আই অ্যাম এ হিন্দু এবং দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, এই দুটো বই তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, কারণ এই দুটোই কিন্তু ম্যাক্সিমাম টাইমস তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়। চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করা প্রথম মহিলা কে ছিলেন? তো ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করা প্রথম মহিলা কে ছিলেন? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রতিভা পাটিল। তিনি কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, যিনি কিন্তু প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে। এছাড়া আমাদের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছে? দ্রৌপদী মুর্মু, যিনি কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন, এবং তিনি কিন্তু 15তম। ঠিক আছে। এটাও তোমাদের দেখতে হবে। এবং এই যে দ্রৌপদী মুর্মু রয়েছেন, ইনি আবার প্রথম কিন্তু উপজাতীয় একজন ব্যক্তি। ঠিক আছে, যিনি কিনা বর্তমানে দায়িত্ব পালন করছেন। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের কোনটির স্থায়ী বৃদ্ধি অর্থনৈতিক বৃদ্ধির একটি ভালো সূচক? তো ভালো সূচক হিসাবে আমরা সকলেই জানি যে জিডিপি। জিডিপি এর ফুল ফর্মও জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম। এটা হচ্ছে জিডিপি, যেটা কিন্তু আমাদের স্থায়ী বৃদ্ধি অর্থনৈতিক বৃদ্ধির একটা মূল সূচক হিসাবে, ইন্ডেক্স হিসাবে কাজ করে। এবং এখানে কিন্তু তোমরা দেখে রাখবে, আমাদের যে পণ্য এবং পরিষেবা উৎপাদনের মাধ্যমে এই যে সৃষ্টি যে সূচক, সেটাই হচ্ছে আমাদের জিডিপি। ঠিক আছে। আচ্ছা, এই জিডিপি থেকে আর একটা তোমরা দেখে রাখবে, নিচে যে অপশান রয়েছে জিএসটি। জিএসটি তোমরা সকলেই জানো, যেটা কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা কিন্তু আমাদের ভারতে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল 2017 সালের 1 জুলাই থেকে। এবং এখানে কত নম্বর অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল? এখানে কিন্তু 100তম যে আমাদের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্ট করার পরই কিন্তু 2017 থেকে ইন্ট্রোডিউস হয়েছিল আমাদের সম্পূর্ণ ভারতে 1 জুলাই থেকে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা কিন্তু তোমাদের কোন আন্ডারে আসে? যেটা কিন্তু মিনিস্ট্রি অফ রেভিনিউ, তোমাদের গভর্নমেন্ট অফ কোনটা? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ঠিক আছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আন্ডারে আসে। ঠিক আছে। যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আর এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স, পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করা হয়। জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, আর আমাদের যে ইনকাম ট্যাক্স রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা দেখে নেবে আমাদের কাছে বর্তমানে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং এর সাথে তোমরা আরেকটা অ্যাড করবে, যেটা হচ্ছে বায়োলজি, যেটা কিন্তু এসএসসি এবং রেলের সমস্ত এক্সামকে মাথায় রেখে, যেটা কিন্তু তোমাদের লাস্ট 10 বছরের যে আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ যে বায়োলজির কোশ্চেনগুলো তোমাদের কিন্তু রাখা আছে, সেখানে কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এগুলো সবই কিন্তু পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা বায়োলজি সমস্ত ইন্ডেক্স তোমরা দেখে নাও। এখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রয়েছে, যে সমস্ত আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে বায়োলজি থেকে, সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলো এক্সামে আসা কোশ্চেন, সেগুলো কিন্তু সব এখানে ইনক্লুড করা রয়েছে। এই নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কও দেওয়া রয়েছে। এখানকার কোশ্চেনগুলো কেমন আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফার্স্ট যে কোশ্চেন নাম্বার যে চ্যাপ্টার রয়েছে, বিজ্ঞানের যে শাখা, তো এখান থেকে যত ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে, সেই সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো আমাদের টিসিএস এক্সাম
এক্সাম অর্থাৎ টিসিএস অর্থাৎ এসএসসি এবং রেলের এক্সাম করে টিসিএস এখনও পর্যন্ত, যদিও এসএসসির ভেন্ডর চেঞ্জ হতে যাচ্ছে। যাই হোক না কেন, এখানে কিন্তু তোমাদের এই সমস্ত টিসিএস প্যাটার্নকে মাথায় রেখে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করা রয়েছে, এবং রেলের কিন্তু তোমাদের টিসিএসই করবে এক্সাম, ঠিক আছে, রেলের কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই সমস্ত পিডিএফ তোমরা যদি এখন পেতে চাও, অবশ্যই এই সম্পূর্ণ পিডিএফটা যেটা প্রাইস রয়েছে, যেটা কিন্তু তোমাদের 70টা পেজে কভার করা রয়েছে, ঠিক আছে। আর এখানে 1200 সামথিং 1250 প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা আছে, ঠিক আছে, সেটা বলে দিলাম। সব কিছু কিন্তু এখানে বায়োলজি থেকে আছে। তো বায়োলজির যে টোটাল যে পিডিএফটা, যেটা প্রাইস রয়েছে শুধুমাত্র 60 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে পারবে, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু সবই চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, যেমনটা তোমরা দেখছো, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু যে কটা এক্সাম রয়েছে সবই কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন, যে কটা কোশ্চেন রয়েছে এখানে সব পিওয়াইকিউ কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী রয়েছে যেটা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার কারণ সামনেই তোমাদের এনটিপিসি এক্সাম রয়েছে, আর এটা কিন্তু একদম ছাড়াই যাবে না, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সবই তোমাদের পিওয়াইকিউ কোশ্চেন। আচ্ছা, আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সবই কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এগুলো কিন্তু তোমাদের এনটিপিসি লাস্ট এক্সাম হয়েছে 2020-21 133টা শিফটে এক্সাম হয়েছিল। তো সম্পূর্ণ তোমাদের কিন্তু এখানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন আছে, শুধুমাত্র তোমরা 99 টাকায় পেয়ে যাচ্ছ এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। আর এখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে, কোনো সমস্যা নেই। যার প্রয়োজন আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। এবং এখানে কিন্তু শিফট ওয়াইজ রয়েছে, আর এর 30টা শিফট কিন্তু অলরেডি কিন্তু তোমাদের কিন্তু এই চ্যানেলে করানো রয়েছে। এছাড়া এখানে 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা রয়েছে এবং 5000 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে, ঠিক আছে। আর এই যে পিডিএফটা রয়েছে এটা কিন্তু দুটো পিডিএফে তোমরা কিন্তু পেয়ে যাবে, এই 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। প্রাইসটা রয়েছে 99। তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা এটা যোগাযোগ করে নেবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল অর্থাৎ এই চ্যানেলেই কিন্তু তোমাদের ফ্রি ক্লাসও কিন্তু এখানে মানে এখান থেকে এই কোশ্চেনগুলো তোমরা ফ্রি ক্লাস কিন্তু পেয়ে যাবে। অলরেডি 29 শিফট কিন্তু আলোচনা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এটা কিন্তু ছাড়াই যাবে না, কারণ তোমরা বুঝতেই পারছো রেলের এক্সামগুলোতে প্রচুর মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এবং 2024-এর যদি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিতে চাও তাহলে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, ঠিক আছে, যেটা কিন্তু 50টা পেজে কভার করা রয়েছে। শুধু এটা পাবে না, এর সাথে কিন্তু তোমরা পাবে, এটা তো পাবেই, এর সাথে তোমরা পাচ্ছ মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু প্রতি মাসে টপ 100 কোশ্চেন আছে, যেখানে 1200 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে, ঠিক আছে, 2024-এর সেটা পাবে। তার সাথে সাথে 50টা পেজের এই জিস্টও পাবে। এই জিস্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা লাস্ট টাইম মানে দ্রুত রিভিশনের জন্য কিন্তু এটা হেল্প করবে এই জিস্টটা, ঠিক আছে। এই কমপ্লিট কিন্তু এর সাথে কিন্তু অলিম্পিকও তোমরা পাচ্ছ। যাই হোক, এখানে টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে তার প্রাইস রয়েছে শুধুমাত্র 80 টাকা পে করলেই তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 কমপ্লিট তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যাবে এই জিস্ট সহ। এবং 2025-এর জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমাদের বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু তোমরা 15 টাকায় পেয়ে যাবে। এছাড়া ফেব্রুয়ারি এবং মার্চের খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, আমাদের থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বিভিন্ন পরীক্ষায় কিন্তু কমন এসেছে। আমাদের রাজ্যের এলডিএ এক্সাম, যেটা কিন্তু কলকাতা হাইকোর্টের হতে পারে, যাই হোক না কেন আমাদের এসএসসির এক্সামগুলোতে এসছে, এবং আরআরবির বিভিন্ন এক্সাম 2024-এ যেগুলো হয়েছে সেগুলো থেকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কমন এসেছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া যে কোয়েশ্চেন, যেটা তোমাদের যে এক্সাম, যেটা হচ্ছে তোমাদের আরপিএফ এসআই 2024-এর এক্সাম, যেটা কিন্তু হয়েছে 15টা শিফটে কিন্তু এক্সামটা হয়েছিল। এই 15টা শিফটের যে জিকে কোয়েশ্চেনের সলিউশন, তাও আবার চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, যেমন বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সব এখানে রয়েছে দেওয়া, ঠিক আছে। এইভাবে যদি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু টোটাল যে 15টা শিফট হয়েছে তার কোয়েশ্চেনগুলো যদি তোমরা পেতে চাও, তো আবার বাংলা ভাষায় প্রিন্টেবল ফরম্যাট সমস্ত পিডিএফ কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সবই প্রিন্টেবল আছে। এবং এই যে পিডিএফটা রয়েছে এটা কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, যেমন জিওগ্রাফি, হিস্ট্রি, তোমাদের পলিটি, স্ট্র্যাটেজিকে বলো বা আর্ট অ্যান্ড কালচার বলো, বা যেখানে মানে এখান থেকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হয়েছে সবই কিন্তু কভার করা রয়েছে 55টা পেজের মধ্যে। তো এটা আরপিএফ এসআই 2024-এর যে কোশ্চেন পেপার, যেটা কিন্তু তোমাদের সম্প্রতি হয়েছে, এবং এর প্রাইস রয়েছে শুধুমাত্র 35 টাকা। 35 টাকা দিয়ে এই পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারবে। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। এছাড়া এসএসসি জিডি তোমরা যাদের 26কে যারা টার্গেট করছো তাদেরকে বলবো 2024-এর টার্গেট কমপ্লিট করে নেবে। 2024-এ পিওয়াইকিউ জিকে, যেটা তোমরা 50 টাকা দিয়ে পাবে, 53টা শিফটের শিফট ওয়াইজ সলিউশন বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে জিকে কোশ্চেনের। এবং 2025-এ যে এক্সামটা হয়েছে আমাদের জিডি কনস্টেবল, তো তারও কিন্তু পিডিএফ তোমাদের অ্যাভেলেবেল হবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, তোমরা সকলে সেটা জানতে পারবে। তো আমাদের পরবর্তী যে কোশ্চেন রয়েছে, ভিডিও গ্রাফিক্স অ্যারোয়ে, যেটাকে আমরা ভিজিএ বলছি, এটাখানে রঙিন গ্রাফিক্স প্রদর্শনের জন্য একটা সিস্টেম এটা কিন্তু তৈরি করা হয়েছে। কিসের মাধ্যমে? যেটা কিন্তু আইবিএমের মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়েছে, আইবিএমের মাধ্যমে। যেটা কিন্তু তোমাদের এই যে আইবিএমটা কি, আইবিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা? তো আমরা কিন্তু অনেকেই জানি, কিন্তু কারেন্টলি তোমাদের কিন্তু সুনিতা উইলিয়ামস সম্পর্কে আমি বলেছিলাম। এই সুনিতা উইলিয়ামস কিন্তু তিনি কিন্তু গিয়েছিলেন
তিনি কিন্তু অল্প দিনের জন্য গিয়েছিলেন, বাট তাদেরকে অনেক দিন ওয়েট করতে হয়েছিল, 9 মাসের কাছাকাছি। তো অবশ্যই তোমরা এটা দেখে নেবে সুনিতা উইলিয়ামস সম্পর্কে। তোমাদের কিন্তু একদম কমপ্লিট মানে একদম ক্লাস কিন্তু দেওয়া রয়েছে ভিডিও। আশা করছি ওখান থেকে কিন্তু তোমরা যদি কারেন্টের তোমাদের টপিক জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হবে এবার এই সুনিতা উইলিয়ামস সম্পর্কে। আর এর কিন্তু ডিটেল ক্লাস কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হবে, ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা যিনি কিন্তু কল্পনা চাওলা। আমরা অনেকেই জানি এর সাথে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা সম্পর্কে সকলেই অবগত আই থিঙ্ক। তো যাই হোক, কল্পনা চাওলা তিনি কিন্তু মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত, এবং তিনি কিন্তু 1997 সালে কলম্বিয়া মহাকাশযানের মাধ্যমে তিনি কিন্তু এই প্রথমবার এটা মানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি, এবং একটা দুর্ঘটনা হয়েছিল, ঠিক আছে? সেই দুর্ঘটনায় কিন্তু এই কল্পনা চাওলা সহ 7 জনের কিন্তু মৃত্যু হয়েছিল। তোমরা সকলে ওটা অনেকেই জানো ঘটনাটা। যাই হোক, এই বছর কিন্তু তোমাদের যে সুনিতা উইলিয়ামস তিনিও কিন্তু মহাকাশে গিয়েছিলেন, এবং তিনি কিন্তু সফলভাবে কিন্তু আমাদের পৃথিবীতে ফিরে এসেছেন, ঠিক আছে? তো এটা একটা ভালো খবর। তার এখানে থেকে দেখে রাখবে এই সুনিতা উইলিয়ামসও কিন্তু তিনি কি আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন মহিলা, ঠিক আছে? আর দুজনাই কিন্তু নাসার মাধ্যমে কিন্তু প্রেরণ করা হয়েছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি এবং কোন রাজ্যে এটা হয়েছিল? ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তিটা কোন রাজ্যে হয়েছিল? তো ভারতের যে শ্বেত বিপ্লবের উৎপত্তি হয়েছিল এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু তোমাদের হয়েছিল কোন জায়গায়? গুজরাটে। গুজরাটে কিন্তু হয়েছিল শ্বেত বিপ্লবের উৎপত্তি, এবং এই শ্বেত বিপ্লবটা এটা কিসের সাথে সম্পর্কিত? পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। শ্বেত বিপ্লব হচ্ছে দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত, এবং এই শ্বেত বিপ্লবটা হয়েছিল 1970 সালে, ঠিক আছে? এবং এই যে আমাদের অপারেশন যে ফ্ল্যাড, এখানে একটা অপারেশন চালানো হয়েছিল, অপারেশন ফ্ল্যাড নামে পরিচিত। এটা কিন্তু এই দুগ্ধ উৎপাদন অর্থাৎ শ্বেত বিপ্লবের সাথেই কিন্তু যুক্ত। এবং আমরা যদি বলি এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, তোমরা যারা জানো অবশ্যই চেষ্টা করো অ্যান্সারটা। এবং এখানে দেখে রাখবে আমাদের যে ভারতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এর উদ্যোগেই কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর তোমাদের বলে রাখি এই যে ভার্গিস কুরিয়েন তিনি কিন্তু এই শ্বেত বিপ্লবের জনক ছিলেন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কোন শিখ গুরুর আমন্ত্রণে সুফি সাধক হজরত মিয়ার মীর অমৃতসর অর্থাৎ পাঞ্জাবে, ঠিক আছে? অমৃতসরের স্বর্ণ মন্দির যেটা পাঞ্জাবে অবস্থান করছে, ঠিক আছে? এখানে হরমন্দির সাহেব যেখানে আমাদের রয়েছে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তো এটা কোন শিখ গুরুর আমন্ত্রণে? যেটা কিন্তু গুরু অর্জুন দেবজি তার কিন্তু আমন্ত্রণে এই ঘটনাটা ঘটেছিল। আর এখান থেকে তোমরা দেখে রাখবে এই অমৃতসরের স্বর্ণ মন্দির যেটা কিন্তু পাঞ্জাব অমৃতসরে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, এই মহাবিশ্বের সব কিছুই নিম্নলিখিত উপাদান দিয়ে তৈরি, বিজ্ঞানীরা এর নাম কি দিয়েছেন? তো বিজ্ঞানীরা কিন্তু এর নাম দিয়েছিলেন কি? পদার্থ, মেটাল। তো এখানে কিন্তু তোমাদের পদার্থ এই যে নামটা তিনি মানে মহাবিশ্বের সব কিছুই পদার্থ দিয়ে তৈরি, এই কথাটা কিন্তু বিজ্ঞানীরা বলেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, পদার্থবর্তী এখানে তোমাদের বলতে চাইছে আর কি পারমাণবিক যে সমস্ত আমাদের পদার্থের যে কণাগুলো রয়েছে, যেমন আমাদের প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? এই যে নিউট্রন রয়েছে, ঠিক আছে? এই সমস্ত পদার্থ দিয়ে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি স্বাধীনতার পরে দেশে একটি পরিকল্পিত অর্থনীতি প্রতিষ্ঠার জন্য বড় শিল্পপতিদের মধ্যে এটি একটি যৌথ উদ্যোগ? তো এটা কিন্তু বোম্বে পরিকল্পনা যেটা হয়েছিল, এবং এই পরিকল্পনা যেটা 1944 সালে হয়েছিল। আর এই পরিকল্পনার সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত ছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন ছিলেন কে? জামশেদজি টাটা, যিনি কিন্তু এই টাটা মানে গ্রুপের তিনি কিন্তু কর্ণধার ছিলেন। এছাড়া এখানে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের জিডি বিড়লাও তিনি কিন্তু ছিলেন, ঠিক আছে? ঠাকুরদাসও ছিলেন। এছাড়া আরও অনেক ব্যক্তি তারা কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ড্যাশ ভারতীয় এবং ইউরোপীয় শৈলীকে একত্রিত করে মুম্বাইতে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেছিলেন, যেটা কিন্তু জামশেদজি টাটাই কিন্তু এটা করেছিলেন। কে করেছিলেন? জামশেদজি টাটা। আর ইনি কিন্তু জামশেদজি টাটা, যিনি কিন্তু টাটা গ্রুপের কর্ণধার, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নোক্তদের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নরমপন্থী পদ্ধতির যে পক্ষে ছিলেন? যেটা কিন্তু কে ছিলেন? এখানে তোমরা অপশানগুলো দেখে এখানে বুঝতে পারবে। এই যে আমরা জানি যে চরমপন্থীদের মধ্যে কে ছিল, একবারে ডাইরেক্ট মুখস্থ করে দেবে, লাল বাল পাল, অর্থাৎ বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। এনারা সকলেই ছিলেন চরমপন্থী দলের নেতা এবং চরমপন্থী মতাদর্শী। এছাড়া গোপালকৃষ্ণ গোখলে তিনি কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তিনি কিন্তু স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নরমপন্থী পদ্ধতির পক্ষে ছিলেন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের কোনটি অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয়? তো উপক্ষেত্র নয় যা আবার অর্থনৈতিক ভূগোলের, যেটা কিন্তু রাজনৈতিক ভূগোলের মধ্যে অর্থনৈতিকের কোনো বিষয়ই নেই, তাই না? যেখানে কিন্তু পর্যটন বা সম্পদ বলো বা কৃষি বলো, সেখানে কিন্তু অবশ্যই অর্থনৈতিক ভূগোলের, এগুলি সবই এক একটা ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন আছে,
1983 সালে ইউনেস্কো সম্পর্কে তোমরা সকলেই জানো, এর সম্পর্কে একটা ডিটেল ক্লাসও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। যারা জানো না, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো তোমাদের এক্সামে আসে এবং তার সম্পর্কে একদম ডিটেল ক্লাস কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলে। তোমরা যারা জানো না অবশ্যই তোমরা দেখে নেবে, প্লেলিস্ট করা আছে চ্যানেলে। ইউনেস্কো যেটা কিন্তু 1983 সালের যে ঘোষিত, যেটা উস্তাদ আহমদ লাহোরি কর্তৃক নকশা করা মুঘল স্থাপত্যের মধ্যে কোনটা ছিল? এখানে আমরা অনেকেই জানি যে ওস্তাদ আহমেদ লাহোরি তার দ্বারা যে নকশা করা যে মুঘল স্থাপত্যের মধ্যে একটা হচ্ছে সেটা কিন্তু তাজমহল, যেটা আগ্রায় অবস্থান করছে উত্তরপ্রদেশে, যেটা কোন নদীর তীরে অবস্থান করছে? যমুনা নদীর তীরে। ঠিক আছে, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এটা তৈরি করেছিলেন কে? শাহজাহান এটা কিন্তু নির্মাণ কার্য শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের কোনটি প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তনের সাথে সম্পর্কিত? আমরা জানি আমাদের যে ভারতের না, আমাদের পৃথিবীর যে একদম বায়ুমণ্ডলের ফার্স্ট যে লেয়ার সেটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার, যেটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি। কেন বলি? তার কারণ এখানে কিন্তু আবহাওয়ার যে সমস্ত পরিবর্তন, ঝড় বৃষ্টিপাত সব কিছুই কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে কিন্তু সংঘটিত হয়। এই জন্য কিন্তু এই ট্রোপোস্ফিয়ারকেই আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি, যেটা কিন্তু আমাদের পৃথিবীর যে ভূত্বক রয়েছে সেই পৃথিবীর ভূত্বক থেকে প্রায় 8 থেকে 15 কিলোমিটারের মধ্যে বিস্তৃত। এবং এখানে তোমরা দেখে রাখবে, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে অঞ্চলটা সেখানে কিন্তু জেট বিমানগুলো চলাফেরা করে, কারণ এখানে বায়ুর ঘনত্বটা খুব কম থাকে। ঠিক আছে, আর ট্রোপোস্ফিয়ারের যে উপরের স্তর যেটাকে আমরা ট্রোপোপজ বলি, তোমরা সকলেই জানো। এখান থেকে আরও তোমাদের জিজ্ঞাসা করা হয় বিভিন্ন কোশ্চেন, যেমন আমাদের তোমাদের যে বেতার তরঙ্গটা প্রতিফলিত হয় সেটা কোন স্তরে প্রতিফলিত হয় সেটা তোমরা বলো, সেটা কমেন্ট সেকশানে। এবং এই যে আমাদের মেসোস্ফিয়ার একটা স্তর রয়েছে, যেখানে কিন্তু তোমাদের উল্কাপিণ্ড সব কিছু তোমাদের কিন্তু মহাকাশ থেকে যে সমস্ত উল্কাগুলো আসে সেগুলো কিন্তু সব ঝুলে পড়ে এই জায়গাটা করে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মেসোস্ফিয়ারটায়। তো অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়। তোমাদের যদি চাই তো এই সম্পর্কিত একটা ডিটেল ক্লাস তোমাদের আনা হবে পরবর্তীতে। চলো, পরবর্তী কোশ্চেন আছে, দিল্লি মেট্রো প্রথম করিডর কে এটা উদ্বোধন করেছিলেন? তো দিল্লি মেট্রো প্রথম করিডর এটা উদ্বোধন করেছিলেন, যেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী, তিনি কিন্তু এটা উদ্বোধনটা করেছিলেন। এবং এই যে মেট্রো থেকে আমাদের প্রশ্ন আসে যে ভারতের প্রথম মেট্রো রেল কোনটা? যেটা কিন্তু আমাদের কলকাতা মেট্রো রেল, যেটা কিন্তু ভারতের প্রথম ভূগর্ভস্থ যেটা মেট্রো রেল ছিল। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমরা দেখে রাখবে, ভারতের প্রথম যে মেট্রো রেল যেটা কিন্তু কলকাতায় শুরু হয়েছিল, সালটা কত? 1984-তে। ঠিক আছে, আর এখানে তোমাদের বলেছে দিল্লি মেট্রো করিডর, যেটা কিন্তু উদ্বোধন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী প্রশ্ন আছে, 2019 সালে জাতিপুঞ্জের সাধারণ সভা, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি। ঠিক আছে, জেনারেল অ্যাসেম্বলি বলো বা কাউন্সিল, এখানে প্রতি বছর ড্যাশ তারিখে নীল আকাশের জন্য কি বলেছে? আন্তর্জাতিক পরিষ্কার বাতাস দিবস পালনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যেটা কিন্তু 7ই সেপ্টেম্বর। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে 7ই সেপ্টেম্বর। আর জাতিপুঞ্জের এই যে আমাদের জেনারেল অ্যাসেম্বলি রয়েছে সেটাকেই কিন্তু আমাদের বিশ্ব সংসদ নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হয়, জাতিসংঘের সাধারণ সভাকে কিন্তু বিশ্ব সংসদ বলা হয়ে থাকে। কেরালা, কেবল কেরালা দিয়ে যাওয়া অক্ষরেখাগুলি অন্য কোন রাজ্য দিয়েও যায়? তো অন্য কোন রাজ্য দিয়ে যায়? যেগুলো কেরালা দিয়ে যায়, যেগুলো কিন্তু আমাদের তামিলনাড়ু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, FTTP এটার ফুল ফর্মটা কী আছে? যেটা কিন্তু ফাইবার টু দ্য প্রমিসেস, অপশান নাম্বার বি, এটা কিন্তু আমাদের 2 নম্বর অপশান, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে তোমরা দেখে রাখবে, এটা ফুল ফর্ম আছে কি? ফাইবার টু দ্য প্রমিসেস। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের ব্যাংকগুলির মধ্যে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে? তো সঠিক নয় কোনটা? ভালো করে প্রথমটা দেখো কি বলেছে, SBI ভারত জুড়ে সর্বাধিক শাখা রয়েছে, এলাহাবাদ ব্যাংক ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক, ICICI ব্যাংক প্রথম মোবাইল ATM চালু করেছিল। তো এগুলো কিন্তু সবই সঠিক আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের একটি বেসরকারি ব্যাংক, এটা কখনোই সঠিক নয়। ভারতের রিজার্ভ ব্যাংক ভারতের এটা কিন্তু মূল ব্যাংক, যেটা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। এবং এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা কিন্তু 1935 এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল, এবং এটা জাতীয়করণ হয়েছিল 1949। ঠিক আছে, এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে মুম্বাই, মহারাষ্ট্রে। এছাড়া এর বর্তমান গভর্নর কে রয়েছেন এই RBI, সেটা তোমরা যারা জানো বলো, যেটা কিন্তু তোমাদের রয়েছে কি? সঞ্জয় মালহোত্রা কিন্তু কারেন্ট কিন্তু আমাদের গভর্নর রয়েছেন এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। আর এখন আমি তোমাদের যে সমস্ত ডিটেলস বললাম এই RBI সম্পর্কে, সেই সমস্ত কোয়েশ্চেন কটা কিন্তু তোমাদের চলে এসেছে 2024-এর RPF SI এবং তোমাদের কনস্টেবল জিকেতে। ঠিক আছে, অবশ্যই কিন্তু যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের বলছি এগুলো কিন্তু সবই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অবশ্যই একটাও বাদ দেওয়া যাবে না। আর এই আমাদের SBI সম্পর্কে দেখে রাখবে, SBI কিন্তু তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1955। হেডকোয়ার্টার এরও অবস্থান করছে মুম্বাই এবং মহারাষ্ট্রে, এবং বর্তমানে তোমাদের কে রয়েছে গভর্নর সেটা তোমরা বলবে। এবং এটা কিন্তু তোমাদের এটা কিন্তু SBI, এই SBI কিন্তু আগের নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তোমরা যারা জানো না অবশ্যই দেখে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন রয়েছে, এর গভর্নর তোমরা বলবে এসবিআই বর্তমান গভর্নর কে রয়েছে, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন আছে। পরবর্তী প্রশ্ন আছে, দক্ষিণ আমেরিকার কোন দেশটি স্থলবেষ্টিত? তো দক্ষিণ আমেরিকার কোন দেশটা স্থলবেষ্টিত, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে প্যারাগুয়ে। প্যারাগুয়ে, যেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার স্থলবেষ্টিত একটা দেশ। এখানে তোমরা দেখবে এই যে আমাদের দক্ষিণ আফ্রিকা রয়েছে এখানকার দক্ষিণ আমেরিকা রয়েছে, এখানকার দীর্ঘতম নদী কোনটা? এখানকার কিন্তু দীর্ঘতম নদী রয়েছে যেটা কিন্তু অ্যামাজন, তোমরা সকলেই জানো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, আয়ুর্বেদের শিক্ষা ও গবেষণা সংস্থান ড্যাশে অবস্থিত, যা আয়ুষ ক্ষেত্রে জাতীয় আমাদের কি রয়েছে এখানে কিন্তু তোমাদের আচ্ছা, এখানে ড্যাশের ক্ষেত্রে অবস্থিত, এখানে ড্যাশ হবে, যা আয়ুষ ক্ষেত্রে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়া প্রথম প্রতিষ্ঠান। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জামনগর। জামনগর, যেটা গুজরাটে অবস্থান করছে, যেখানে কিন্তু আমাদের এই অবস্থান করছে আয়ুর্বেদ শিক্ষা ও গবেষণা সংস্থান, যেটাকে আমরা সংক্ষেপে ITRA বলে থাকি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1967। পরবর্তী প্রশ্ন আছে, ড্যাশ হলো ভারতের প্রথম মাল্টি পেটাফ্লপ সুপার কম্পিউটার, যা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি পুনেতে স্থাপন করা হয়েছে এবং এটি আবহাওয়া এবং জলবায়ু পূর্বাভাসের জন্য ব্যবহৃত হয়, যেটা কিন্তু প্রত্যুষ, এটা আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আর এটা কিন্তু পুনে মহারাষ্ট্রের, ঠিক আছে। তো এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো তোমাদের দেখতে হবে কোন ধরনের কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন রয়েছে, তোমাদের যেটা রয়েছে কি ওপেক। ওপেক যেটা কিন্তু রয়েছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ পেট্রোল এক্সপোর্ট করা হয় যে সমস্ত কান্ট্রি, তাদের নিয়ে যে গ্রুপ, সেটাই হচ্ছে আমাদের ওপেক। আর এখানে বলেছে ওপেকের সদস্য নয় কোনটা, সুতরাং এখানে আমাদের রাইট অ্যান্সার হবে তোমাদের ভেনেজুয়েলা কিন্তু আছে, আলজেরিয়াও আছে, নাইজেরিয়াও আছে, কিন্তু কেনিয়া কিন্তু নেই, ঠিক আছে, কেনিয়া নেই। তো এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, পরীক্ষা জিজ্ঞাসা করা, যেটা কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনা থেকে অবস্থান করছে এই ওপেকের হেডকোয়ার্টার, ঠিক আছে। আর অস্ট্রিয়া ভিয়েনাতে কিন্তু এটার হেডকোয়ার্টার অবস্থান করছে, বাট অস্ট্রিয়া কিন্তু এই ওপেকের সদস্য নয়, ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি ওয়েব ব্রাউজার নয়? তো অপেরা ওয়েব ব্রাউজার অবশ্যই, গুগল ক্রোমও আছে, ফায়ারফক্সও আছে। উইকিপিডিয়া কখনোই ওয়েব ব্রাউজার নয়, কারণ উইকিপিডিয়ার মাধ্যমে কোনো কিছু সার্চ হয় না, বাট ওটা একটা কি ওয়েবসাইটের মতো কাজ করে, সমস্ত তথ্য ওখানে এই উইকিপিডিয়া বলো বা কোয়েরা বলো, সমস্ত জায়গা এখানে কিন্তু সমস্ত তথ্য আমরা পেয়ে যাই, তাই না। যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি, দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন? তিনি কিন্তু আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, আমরা সকলেই জানি। তার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগান আছে, যেটা কিন্তু গো ব্যাক টু বেদাস। এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে, মানে কোনো না কোনো এক্সামে মানে একটা বাদই নেই, ঠিক আছে, আমাদের রাজ্য সহ কেন্দ্রে বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে গো ব্যাক টু বেদাস স্লোগানটি কার, যেটা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। এবং এখান থেকে তোমরা দেখে রাখবে এই যে ব্রাহ্ম সমাজ রয়েছে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ। এই যে আমাদের রয়েছে চিন্ময় মিশন, এটা কিন্তু চিন্ময়ানন্দ সরস্বতীর, এবং প্রার্থনা সমাজ কে করেছিল? আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলের বহির্কক্ষ সম্পূর্ণ থাকে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 18তম, ঠিক আছে, 18তমতে। পরবর্তী প্রশ্ন আছে, এবং এখানে তোমরা দেখে রাখবে পর্যায় সারণীতে কিন্তু 7টা নোবেল গ্যাস আছে, ঠিক আছে। নিষ্ক্রিয় মৌলগুলো তোমাদের নাম কিন্তু একবার ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, ঠিক আছে, এই সমস্ত যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, যেগুলো আমরা কি বলি নোবেল গ্যাসও বলে থাকি, এগুলো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে কি, যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দেবে, ঠিক আছে, সকলকে বলে দিই লাইক করে দেবে, সকলে একটু শেয়ার করে দেবে তোমরা সকল বন্ধুদের সাথে। পরবর্তী যে প্রশ্ন তোমরা দেখছো, বিখ্যাত জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার, এটা একটা উপজাতি রয়েছে, যেটা কিন্তু জুলু উপজাতি, জুলু ট্রাইব। পরবর্তী প্রশ্ন আছে নেক্সট, কেন্দ্রীয় প্রতিরক্ষা যে বাহিনী রয়েছে আমাদের, কেন্দ্রীয় প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি আন্ডারে যে সমস্ত বাহিনীগুলো রয়েছে, তার চূড়ান্ত কমান্ডার কার হাতে রয়েছে? আমরা জানি যে আমাদের ভারতের যে প্রেসিডেন্ট, তার হাতে কিন্তু চূড়ান্ত ক্ষমতা রয়েছে, এবং তিনি কিন্তু আমাদের ভারতের 3 বাহিনী রয়েছে, আর্মি রয়েছে, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, সমস্ত এই যে তিন বাহিনী রয়েছে, এই 3 বাহিনীর কিন্তু প্রধান হচ্ছেন আমাদের সুপ্রিম কমান্ডার হচ্ছেন এই রাষ্ট্রপতি, যিনি বর্তমানে রয়েছেন 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং ইনি কিন্তু আমাদের 3 বাহিনী প্রধান। এবং এই রাষ্ট্রপতি সম্পর্কে আমরা কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে জানতে পারি? যেটা 52 থেকে 62 পর্যন্ত আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারি, যেটা কিন্তু রাষ্ট্রপতি সম্পর্কে দেওয়া রয়েছে। এবং রাষ্ট্রপতি আমাদের ইমপিচমেন্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা জানো যে
রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, যেটা কিন্তু 61 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু করা যায়, ঠিক আছে। আর রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলো তোমাদের এর আগেও বলেছি, আগের একটা ডিটেল ক্লাস রয়েছে সংবিধান নিয়ে, তোমরা ওই ক্লাসগুলো দেখে নেবে। আশা করি ওখান থেকে তোমরা সব কিছু জানতে পারবে। তাছাড়া তোমরা একটু দেখে রাখবে এখান থেকে, রাষ্ট্রপতি কিন্তু তোমাদের লোকসভায় কিন্তু মনোনীত করতো দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে, কিন্তু এখনও কিন্তু করে না। তার কারণ 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2019 সালে সেটা বাতিল হয়েছে, ঠিক আছে। কিন্তু রাজ্যসভায় কিন্তু 12 জনকে মনোনীত করে আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে। আর এই রাষ্ট্রপতি যে 12 জনকে মনোনীত করে, এরা কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্টের সময় তারা কিন্তু ভোট দান করে, বাট রাষ্ট্রপতিকে যখন ইলেক্ট করা হয় তখন কিন্তু তারা কোনো রকমভাবে অংশগ্রহণ করে না, ঠিক আছে। আর রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা রয়েছে লোকসভা রাজ্যসভা উভয়কে একসাথে আহ্বান করা, ঠিক আছে। এমনকি তাদেরকে ডিসমিস করারও অধিকার, মানে সেই পাওয়ারটা রয়েছে রাষ্ট্রপতির। পরবর্তী প্রশ্ন আছে, আর আমাদের ভারতের যে সমস্ত ট্রেডগুলো হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ট্রেড, সেই সমস্ত কিছু ভারতের রাষ্ট্রপতির নামেই কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, কোন সালে ভারতের যে আমাদের রুপি, ইন্ডিয়ান রুপি আইএনআর রয়েছে, এটা যে মুদ্রার যে প্রতীকী রূপ, অর্থাৎ প্রতীকী রূপটা কি, ঠিক এইরকম আমাদের মুদ্রা ইন্ডিয়ান রুপি, এটা হচ্ছে এটার প্রতীকী রূপ। এই যে রুপি, যে এই প্রতীকটা, এটা আনুষ্ঠানিকভাবে কত সালে এটা গ্রহণ করা হয়েছিল, যেটা 2010 সালে কিন্তু এই যে আমাদের দেবনাগরী যে লিপিটা রয়েছে, এই যে অক্ষরটা, এটাই কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের ভারতে ইন্ডিয়ান রুপি হিসেবে এটাকে গ্রহণ করা হয়েছিল। আর এটা নকশা অর্থাৎ ডিজাইনারটা কে ছিলেন, এটা ডিজাইন করেছিলেন উদয় কুমার, ঠিক আছে। পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে কোন তপশিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের অঞ্চলের তালিকা রয়েছে, যেটা কিন্তু ফার্স্ট নাম্বারে রয়েছে। কত নম্বর তপশিল? ফার্স্ট নাম্বার শিডিউলে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। এবং এখান থেকে তোমরা জানো যে আমাদের ভারতের যে মূল সংবিধান, সেখানে কিন্তু 8টা শিডিউল ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু বর্তমানে আমাদের যে শিডিউল সংখ্যা, যেটা কিন্তু 12টা কিন্তু শিডিউল রয়েছে, ঠিক আছে। 12টা বর্তমানে শিডিউল সংখ্যা রয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি অধিকার অর্জন করেছিলেন? বাংলা ও বিহারের দেওয়ানি অধিকার অর্জন করেছিলেন কত সালে? 1765 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা এবং বিহারের দেওয়ানি অধিকার অর্জন করেছিলেন। এবং এই সময় তার ঠিক আগেই কিন্তু তোমাদের হয়েছিল বক্সারের যুদ্ধ 1764 সালে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা দেখে রাখবে। এছাড়া এই যে 1765 সাল, এখানেই কিন্তু এই দ্বিতীয় শাহ আলমের সাথে তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি লাভ প্রদান করেছিলেন, এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। আর এখান থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তোমাদের যে সমস্ত চুক্তিগুলো হয়েছে বা সন্ধিগুলো হয়েছে, এই সম্পর্কিত ক্লাস কিন্তু দেওয়া রয়েছে। এবং তোমাদের এর আগেও কিন্তু অনেক ক্লাস তোমাদের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ক্লাসগুলো কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং এর আগের যে সমস্ত ক্লাসগুলো বলেছি, সংবিধান থেকে হোক বা ইম্পর্টেন্ট যে সমস্ত ক্লাসগুলো বললাম, সব ক্লাস কিন্তু তোমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা অনেক ক্লাস পেয়ে যাবে। আমি এখন মনে পড়ছে না, সমস্ত ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা একটু প্লেলিস্ট করা আছে, চেক আউট করে নেবে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক করে দেবে, সকলে শেয়ার করে দেবে তোমরা সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরবর্তী টপিক যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো চ্যাপ্টারে, অবশ্যই সেটা তোমরা জানাতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ সমস্ত আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। আর তোমাদের অবশ্যই বলে রাখবো, যারা এখনও পর্যন্ত বায়োলজিটা সংগ্রহ করনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ এই বায়োলজিটা কিন্তু তোমরা সকলে সংগ্রহ করে নেবে, কারণ এটা কিন্তু রেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলের আপকামিং তোমরা গ্রুপ ডি দেবে বা এনডিপিসি দাও, যে কোনো এক্সাম দাও না কেন, এখানে রেলের সহ এসএসসির সমস্ত এক্সাম, সায়েন্সের বায়োলজি থেকে যে সমস্ত কোয়েশ্চেন এসেছে, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা আছে। একটা প্রশ্ন তোমাদের কিন্তু ফালতু কোয়েশ্চেন নেই, যেগুলো এই সমস্ত প্রশ্ন কিন্তু রেল নিজে কিন্তু জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। সেই প্রশ্নই কিন্তু এখানে রাখা আছে, সুতরাং বাদ দিতে পারবে না এটা। এখানে কিন্তু 70টা পেজে কভার করা রয়েছে, 1200+ কিন্তু তোমাদের এখানে কোয়েশ্চেন সংখ্যা রয়েছে। এবং এই সম্পূর্ণ পিডিএফের প্রাইস রয়েছে শুধুমাত্র ₹60। এছাড়া ফিজিক্স এবং কেমিস্ট্রিটাও তোমরা খুব তাড়াতাড়ি পাবে, অ্যাভেলেবেল হবে। এছাড়া যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে, তার প্রাইসও তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যেটা প্রয়োজন আছে তোমাদের, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এছাড়া আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ক্লাস, সব কিছুই তোমরা কিন্তু এই চ্যানেলগুলোতে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের এক্সামের জন্য, ঠিক আছে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছাড়তে পারবে না তোমরা, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকেই পড়ো না কেন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে। ধন্যবাদ, পরবর্তী ক্লাস নিয়ে আসছি।